বিভিন্ন সময় আমি মসজিদে যাই, মন্দিরে যাই, গির্জাতে যাই, সব জায়গায় যাই। আমি মনে করি আমরা ভারতবর্ষের যারা মানুষ, আমরা ধর্মনিরপেক্ষ দেশের মানুষ, সেখানে সবার সমান অধিকার। এখানে কোনো জাত বা কোনো ধর্মের কোনো বিষয় থাকা উচিত নয়। আমরা মানুষ, এটাই হোক আমাদের পরিচয়। এনএসএ নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে রয়েছি তমলুকের ঐতিহাসিক রাজবাড়ি এবং রাজ পরিবারের সদস্য, তমলুকের এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপেন্দ্র নারায়ণ রায়ের সঙ্গে। এবং আমরা জানি যে তিনি দীর্ঘদিনই রাজনীতির সঙ্গে যুক্ত। তৃণমূল কংগ্রেসের দুর্দিন থেকে আজ পর্যন্ত তিনি লড়াই করে যাচ্ছেন এবং তমলুক এবং তাম্রলিপ্ত পৌরসভার দীর্ঘদিনে তিনি চেয়ারপারসন বা একেবারে মানে প্রথম সারির রাজনীতির তমলুকের মুখ বলতে পারি। এবং একজন ভাবমূর্তি শুধু নয়, একজন মানুষ হিসাবে তার যথেষ্ট সুনাম রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জেলা শহর তমলুকে। আমরা দীপেন্দ্র নারায়ণ রায়ের কাছে চলে যাব। আমরা জানবো যে প্রথমে বিধায়কের নাম আসার পরে ঠিক কিভাবে তার অনুভূতি, সেই অনুভূতি একটু আমরা প্রথমে শেয়ার করে দিই। আমি প্রথমেই আপনার নিউজ চ্যানেলের মাধ্যমে সমস্ত তমলুকবাসী সহ জেলাবাসী সহ যারা দেখছেন সবাইকে আমি নমস্কার, প্রীতির শুভেচ্ছা, সালাম ও আদাব জানাচ্ছি। তো এটা খুবই আনন্দের বিষয় যে আমি 1998 সাল থেকে দল করছি এবং আমি এটা আমার 26তম, আমি এখন 26 বছর কাউন্সিলর রয়েছি। বিভিন্ন সময় পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমি 4 বারের ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। লাস্ট আমি চেয়ারম্যান হিসেবে আমি চেয়ারম্যান ছিলাম। তো যাই হোক না কেন, আমাদের সবসময় স্বপ্ন যে তমলুক বিধানসভা বা তমলুকবাসীর উন্নয়ন। কারণ আমরা এমন একটা জেলা থেকে আমরা এসেছি যে জেলায় শহীদ মাতঙ্গিনী হাজরার মতো বীরাঙ্গনা তিনি প্রাণত্যাগ করেছেন। এখানে হ্যামিল্টন স্কুলে ক্ষুদিরাম বসু তিনি পড়াশোনা করতেন। এরকম অসংখ্য স্বাধীনতা সংগ্রামী যাদের রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত। আমরা আমাদের এই মহল্লার গ্রামে গ্রামে গেলে, পরিবারে পরিবারে গেলে আমরা এক একজন স্বাধীনতা সংগ্রামীর দেখা পাই, তাদের পরিচয় পাই। তো স্বাভাবিকভাবে আমি একটা স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য। আমার বাবা ডক্টর ধীরেন্দ্র মোহন রায়, তিনি 3.5 বছর জেল খেটেছিলেন। দমদম সেন্ট্রাল জেল, মিদনাপুর সেন্ট্রাল জেল, তমলুক যে জেলখানা সেখানেও তিনি ছিলেন। এবং তার বাবা রাজা সুরেন্দ্র মোহন রায়, তিনিও 3.5 বছর প্রায় জেল খেটেছিলেন, দমদম সেন্ট্রাল জেল। তারপর তিনি পায়রাটুঙ্গি ডাকবাংলোতে 6 মাসের জন্য গৃহবন্দী ছিলেন এবং মিদনাপুর সেন্ট্রাল জেলে তিনি দীর্ঘদিন স্বাধীনতা আন্দোলনে যুক্ত থাকার পরে এই পরিবারটিকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। বিভূদা, আপনাকে জানিয়ে রাখি যে মানুষ কিন্তু কয়েকটা জিনিস জানতে চায় আপনার কাছে। আপনি রাজ পরিবারের লোক, রাজ পরিবারের সদস্য, এটা তো প্রত্যেকটা একটা শিশু পর্যন্ত জানে। ধরুন এখন আপনার নামের আগে একটা ডক্টরেট লেখা হয়, কিন্তু বেশিরভাগ মানুষ জানে না আপনি কিসের উপরে ডক্টরেট করেছেন বা ডক্টরেটটা কিভাবে লেগেছে। এটাও কিন্তু মানুষের একটু জানার দরকার আছে। দেখুন, আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং করার পরে আমি ম্যানেজমেন্টের ছাত্র ছিলাম এবং সেই ম্যানেজমেন্টের রিসার্চ করে আমি ডক্টরেট হয়েছি। ম্যানেজমেন্টের উপর আমি পিএইচডি করেছি। এখন যেভাবে আপনি যাচ্ছেন এলাকা ভিত্তিতে, কিভাবে সাড়া পাচ্ছেন মানুষ, কিভাবে আপনার কি জানতে চাইছে বা কি আশা করছেন? দেখুন, আমি তো আমার বিধানসভায় বিভিন্ন সময় 2006 আমি বিধানসভা কমিটির চেয়ারম্যান ছিলাম। বিভিন্ন সময় লোকসভা এবং বিধানসভাতে আমি গুরুত্বপূর্ণ প্রচার কমিটিতে আছি বা ছিলাম। তো স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের গভীর সম্পর্ক এবং শহীদ মাতঙ্গিনী ব্লকে আমি 2008 সালে থেকে আমি অবজারভারের কাজ করছি। আমি 2008-এ আমার নেতৃত্বেই আমরা ওই ব্লকে জিতেছিলাম এবং আমরা জেলা পরিষদ পেয়েছিলাম। স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ, মানুষ আমাদের ভালোবাসে, মানুষের সঙ্গে আমার খুব স্বতঃস্ফূর্ত যোগাযোগ। আপনারা জানেন আমি তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটিরশিল্প মেলা বলে একটা বড় মেলা করি। সেখানে এই বিধানসভার মানুষরা যেমন আসেন, সারা জেলার মানুষজন আসেন। স্বাভাবিকভাবে আমি তাদের কাছে পরিচিত এবং আপনি জানেন যে আগামীকাল রামনবমী। দীর্ঘ প্রায় 20 বছর ধরে আমি রামনবমী উৎসব পালন করছি। তমলুকের সমস্ত স্তরের মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান, যেমন আমাদের সুব্রদাস খ্রিস্টান, সেও অংশগ্রহণ করেন। আমাদের সৈয়দ আবেদ আলী শাহর পরিবার অংশগ্রহণ করেন, সুফিয়া বেগম আসেন। তো স্বাভাবিকভাবে আমরা সবাই মিলে আমরা মনে করি রাম ভারতবর্ষের সততার প্রতীক, ভারতবর্ষের চিরন্তন ভাবমূর্তির প্রতীক। সুতরাং তাকে যে কেউ পুজো করতে পারেন, যেমন আমরা করি সেরকম অনেকেই পুজো করেন। আমরা ছোটবেলায় রামচরিত মানস আমাদের ঠাকুমা দিদিমারা পড়তেন। তো ভারতবর্ষের একটা ঐতিহ্য, এর সঙ্গে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই।
আমি আপনাকে দেখেছি ঈদের দিনও আপনি বিভিন্ন মসজিদে গেছেন, মুসলিম সমাজের মানুষের সঙ্গে মিল করেছেন, তাদের মিষ্টি তুলে দিয়েছেন হাতে। একটা স্বতঃস্ফূর্ত চিন্তা ভাবনা। এর আগেও আপনাকে আমি চেয়ারম্যান থাকতেও দেখেছি যে আপনি কিন্তু প্রতি ঈদে সবার হুম। সঙ্গে মিলন করেন। এটা কি একবারে অন্তর থেকে, যেহেতু আপনারা রাজ পরিবারের একটা সদস্য এই দেখুন, আমি আপনাকে একটা ইতিহাসের কথা বলি। এই যে লালদিঘি মসজিদ, এই লালদিঘি মসজিদ আমাদের পূর্বপুরুষরা বানিয়েছিলেন এবং এখনো যে সমস্ত তাদের বাসন-কোসনে তমলুক রাজার সঙ্গে তাদের যে ওতপ্রোত সম্পর্ক ছিল সেটা আছে। এবং আমি লালদিঘির ইমাম সাহেব সহ এলাকার সমস্ত সংখ্যালঘু মানুষ আমাকে ভালোবাসেন। আমি আজকের নয়, ১ম দিন থেকেই আমি ওদের ওখানে যাই। প্রার্থী বলে নয়, আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় আমি মসজিদে যাই, মন্দিরে যাই, গির্জাতে যাই, সব জায়গায় যাই। আমি মনে করি আমরা ভারতবর্ষের যারা মানুষ, আমরা ধর্মনিরপেক্ষ দেশের মানুষ। এখানে সবার সমান অধিকার। এখানে কোনো জাত বা কোনো ধর্মের কোনো আ বিষয় থাকা উচিত নয়। আমরা মানুষ, এটাই হোক আমাদের পরিচয়। এবারে বিধানসভা নির্বাচনে যেটা ২০২১-এ আপনার যে তৃণমূলের প্রার্থী জিতেছিলেন সৌমেন মহাপাত্র, ৭৯৩টা ভোট। এই যে মার্জিনটা, এটা কি আপনাকে এখন কোনো ভাবাচ্ছে? না, মার্জিনটা ভাবাচ্ছে না। কারণ আমি প্রত্যেকদিন সকালে চা পে চর্চাতে যাই। আজও গিয়েছিলাম। মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা, এটা আমি দেখতে পেয়েছি এবং আমার বিশ্বাস যে আমি অনেক বেশি ভোটেই জিততে পারবো তমলুক বিধানসভা কেন্দ্র থেকে। ২০২৪-এর লোকসভার নিরিখে যদি আমরা হিসাব করি, তমলুক পৌরসভার ২০টা ওয়ার্ডের মধ্যে প্রায় ১৫টা ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে। এবং এটাও সত্যি যে আপনি যে ওয়ার্ড থেকে জিতেছেন ১ নম্বর ওয়ার্ড, সেখানেও কিন্তু আপনার ডিফিসিট দেখা গেছে। সেটাকে কতটা আপনি কভার করতে পারবেন? দেখুন, একটা কথা বলি, লোকসভা তার একটা আলাদা পার্সপেক্টিভ থাকে। কারণ লোকসভাতে নরেন্দ্র মোদী ভোট চেয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্যে। কিন্তু এই যে বিজেপি যারা ভোট চাইছেন তাদেরকে জিজ্ঞাসা করুন যে ওদের মুখ্যমন্ত্রীর মুখটা কে? আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ৩ বারের মুখ্যমন্ত্রী ছিলেন, চতুর্থবারের মতো তিনি মুখ্যমন্ত্রী হবেন, এটা পরিষ্কার। সুতরাং মুখ্যমন্ত্রীর মুখ ওদের কোথায়? মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। এটাই বিভিন্ন আপনারা নিউজ চ্যানেলে আছেন, বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে সমীক্ষাতে এটা বাংলা পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবে এবং আমার বিশ্বাস এই এলাকার মানুষজন নিশ্চিতভাবে চাইবেন যে জেলা হেডকোয়ার্টার থেকে একজন বিধায়ক তাদের বিধানসভায় তাদের কথা বলুক, তাদের উন্নয়নের কথা বলুক। নিশ্চিতভাবে এটা তারা চাইবেন বলেই তারা আমাকে ভোট দেবেন। আপনার বিরুদ্ধে যে বিজেপির যে মূল প্রার্থী রয়েছেন, গতবারে ২০২১-এ তিনি সৌমেন মহাপাত্রের সঙ্গে লড়াই করেছিলেন। এবারে আপনার বিরুদ্ধে ওই চিকিৎসক হরেকৃষ্ণ বেরা, তেনার নাম আমরা জানতে পারছি এখনো পর্যন্ত। তার যে লড়াই ছিল গতবারে, সেই লড়াই তিনি এবারেও সেই একই লড়াই দেবেন আপনার সঙ্গে মনে হয়? দেখুন, আমি মনে করি মানুষই শেষ কথা বলে এবং আপনারা জানেন এসআইআর নিয়ে যে মানুষের যেভাবে হয়রানি হয়েছে, ৯৩ বছর, ৯৫ বছর, ৯৮ বছরের মানুষজনকে দোলায় করে নিয়ে গিয়ে তাদেরকে সেখানে যে শুনানি করতে হয়েছে, আমি বলি এটা মানুষের উপর অত্যাচার। এই বিজেপি সরকার কখনো নোটবন্দির নামে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো গ্যাসের আপনার এখন আমি আজকে যখন সকালে প্রচারে গিয়েছিলাম দেখলাম না গ্যাসের জন্য সমস্ত বয়স্ক মানুষরা দাঁড়িয়ে রয়েছে। আমি বলি যে সরকার ক্ষমতায় থাকবে এটা তো তার দায়িত্বের মধ্যে পড়ে যে মানুষকে সুনিশ্চিত তার নিরাপত্তা দেওয়া এবং তার প্রয়োজনীয় গ্যাস ইত্যাদি দেওয়া। কিন্তু এই সরকার ব্যর্থ এবং আমি মনে করি এদের আরো ভালোভাবে চিন্তা ভাবনা করা উচিত ছিল। আমি মনে করি নরেন্দ্র মোদী যদি কম্পেয়ার করেন, আপনি নরেন্দ্র মোদী তিনি ১০ লক্ষ টাকার কোট পরেন, শার্ট পরেন, আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন চটি পরেন, অতি সাধারণভাবে তিনি জীবনযাপন করেন। আমরা তার আদর্শে দীক্ষিত এবং আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন। কারণ বাংলার গ্রামে গ্রামে আমি দেখেছি, আমি তো প্রচার করছি অনেকদিন ধরে, ওনারা তো ওদের প্রার্থী তো এখনই করলেন। এটুকু আমি বলতে পারি যে মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা রয়েছে। আমি কালকের ওই আলিয়ানে একটা জায়গায় গিয়েছিলাম, ৭,০০০ মানুষ সেখানে, আমি তাদের সঙ্গে বসে খেলাম। মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ত ভালোবাসা, মানুষ যেভাবে আমাকে বলছেন দাদা চিন্তার কোনো কারণে আপনি জিতে গেছেন, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। বিভিন্ন জায়গায় ঘুরছেন, মানুষের কি চাহিদা রয়েছে, যে কি কাজ হয়নি বা হওয়া উচিত ছিল, সেগুলো দেখুন, আমরা তমলুক পরিষদ আপনারা জানেন নদী জল প্রকল্প আমাদের একটা মাইলস্টোন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালে মুখ্যমন্ত্রীর সভাতেও আপনি সভাতে তুলেছিলেন, সেই তুলেছিলেন, ভিডিওটা আমার কাছে মুখ্যমন্ত্রী আছে সেটা এখনো। স্যাংশন করেছেন। তো স্বাভাবিকভাবেই মানুষের দীর্ঘদিনের যে চাহিদা জল, সেই জলের প্রবলেম আমরা সলভ করতে পেরেছি এবং আমার বিশ্বাস ২০২৭ সালে আমরা তার বেনিফিট পাবো, প্রত্যেক বাড়িতে বাড়িতে জল পৌঁছে যাবে। এইভাবে প্রচুর কাজ আমরা করেছি। আমরা এই বিভিন্ন প্রকল্পে প্রচুর কাজ হচ্ছে এবং এখনো হচ্ছে এবং প্রায় ৭-৮ কোটি ১০ কোটি টাকার কাজ হচ্ছে এবং আমরা মনে করি
তমলুক শহরকে প্রকৃত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে এবং আমরা আমাদের ইস্তাহারে বলেছি এখানে পলিটেকনিক কলেজ নেই আমার বিধানসভায়, সেখানে পলিটেকনিক কলেজ করতে হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ করতে হবে, ফার্মাসিউটিক্যাল কলেজ করতে হবে। এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে অমৃত মেডিকেল কলেজ তিনি প্রতিষ্ঠা করেছেন এবং মানুষকে আর এখন খুব একটা বাইরে যেতে হয় না। সেই জন্য আমরা আরও উন্নয়ন করতে চাই, আরও উন্নয়ন নিয়েই আমরা চলতে। আপনি তো জানেন যে তামিলনাড়ুর নাম উপরে তোলার জন্য আমি ইন্টারন্যাশনাল সেমিনার করি প্রত্যেক বছর, 12-13টি দেশের কান্ট্রি আছেন। সুতরাং আমরা চাই যে সবাই মিলে আমরা তম্বলিপ্তকে, তমলুক বিধানসভাকে তার অতীত গৌরব ফিরিয়ে দেব এবং মানুষ এখানে বসে কর্মসংস্থান যাতে হয় সেটা আমাদের অন্যতম ডিমান্ড। এই সমস্যার সমাধান আমরা করতে পারবো বলে আমাদের বিশ্বাস। আপনাকে আমি দেখেছি যে আপনি যখন চেয়ারপারসন ছিলেন তামিলনাড়ু, মানে বিরোধীরাও কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু মুখ খুলেনি কোনোদিন সেভাবে, কিন্তু আপনি তাদেরকে নিয়েও চলতেন। এই যে বিরোধীদেরকে নিয়ে চলার যে এই মানসিকতাটা, শুধু কি রাজনৈতিক স্বার্থে না, একজন মানুষ দীপেন্দ্র নারায়ণ রায় তার অন্তর থেকে এইভাবে চলেন? দেখুন, আমি মনে করি যে মানুষ মানুষের জন্য। এই যে দিদি আমাদের এত প্রকল্প করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো দল মত না দেখেই তো সবাইকে দিচ্ছেন। তিনি লক্ষ্মী ভাণ্ডার কি কোনো বিজেপি লোক পাচ্ছে না, না স্বাস্থ্যসাথী বিজেপি লোক পাচ্ছে না? আমরাও মনে করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাইকে নিয়ে চলাই উচিত। যখন আমি ভোটে লড়বো তখন নিশ্চিতভাবে একটা সিম্বলে লড়ার ব্যাপার রয়েছে, কিন্তু আমি যখন নির্বাচিত হব তখন আমি সবার জন্যই আমি কাজ করব। এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের, এবং সেই জন্যই আমরা সমস্ত মানুষকে সমান চোখে দেখি। বিধানসভার, আপনার এলাকার বিধানসভার মানুষের প্রতি আপনার যদি কোনো বার্তা থাকে? বিধানসভার মানুষের মধ্যে আমি একটা কথাই বলবো যে তমলুক বিধানসভার স্বার্থে, কারণ আমি আপনাদের যে কথাটা বলতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী হবেন বাংলার মুখ্যমন্ত্রী। সুতরাং বিরোধী পক্ষকে ভোট না দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমাদের তমলুক বিধানসভার বহু উন্নয়নের কাজ এখনো বাকি রয়েছে। আমরা যেমন আমাদের এখানে পান একটা মূল ব্যবসা। আমরা ইতিমধ্যে আমাদের ইস্তাহারে বলেছি একটা পান গবেষণা কেন্দ্র তৈরি করা হবে এবং একটি হিমাগার তৈরি করা হবে, কোল্ড স্টোরেজ, যাতে করে আমাদের এখানকার পান চাষিরা যাতে অনেক উপকৃত হয়। এবং এই গবেষণার মাধ্যমে আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আমি যখন চাকরি করতাম তখন আমি দেখেছি সেখানে তো একটা গবেষণা কেন্দ্র আছে। আমিও দাবি করছি এখানে একটা গবেষণা কেন্দ্র হোক, যাতে করে পান চাষিদের মূল্যায়ন হয়, পান চাষিরা যাতে ভালো ব্যবসা পেতে পারে। আমরা শুনে নিলাম, এখনো অনেক সময় বাকি আছে। আজকে উনি এই মুহূর্তে বেরিয়ে যাবেন প্রচারে। এনএসএ নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আগামী দিনে আরো আমরা বিভিন্ন প্রার্থীর মন্তব্য তুলে ধরবো, এবং উভয় পক্ষেই আমরা যে রাজনৈতিক দল যারা লড়াই করছে প্রত্যেকেরই বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করব। এনএস নিউজকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং নিশ্চিতভাবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এবং নিউজ চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত মানুষকে আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, সালাম, আদাব জানাচ্ছি। সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।